এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কসাই শুভেন্দুর কুরবানি নিয়ে একই শয়তানি। ঈদুল আজহায় কুরবানি করতে পারবেন না কলকাতার মুসলিমরা? এ কেমন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের? আরও জানাবো, কিস্তির টাকা জোগাড় করতে প্রবাসীর স্ত্রীকে হত্যার পর স্বর্ণালঙ্কার লুট, রাজমিস্ত্রি গ্রেপ্তার। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলটা যেন শুধু রাজনৈতিক পরিবর্তনই ছিল না, আরও গভীরে গেলে এটা একেবারে হিন্দুত্ববাদী চিন্তাধারার রূপায়ণ, যার ছায়া ঠিকভাবে নবান্নের মসনদের নতুন আসীনদের উপর পড়েছে। শপথ নেওয়ার কালি শুকাতে না শুকাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর তার নেতৃত্বে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছে এক ভয়ানক সিদ্ধান্ত। ব্যাপারটা মোটেও সাধারণ নয়। সময়টা এমন যখন সারা বিশ্বের মুসলিমরা ঈদুল আজহা বা কুরবানির ঈদের জন্য অপেক্ষায় আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় উৎসব। ঠিক তখনই ধর্মীয় স্বাধীনতার ওপর এমন এক হিমশীতল কড়া আনা হয়েছে, যা বাংলার মুসলিমদের জন্য আতঙ্কের দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছে। 13 মে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা ও বিজ্ঞপ্তি জারি করেছে। কাগজে পড়লেও বোঝা যায়, প্রশাসন সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের পুরনো নির্দেশ এবং পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 ঘেঁটে বের করেছে এক শ্রেষ্ঠর ফতোয়া। বলা হয়েছে, আর কোনোভাবে বাড়ির আঙিনা বা প্রকাশ্য স্থানে গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ, স্ত্রী, মহিষ বা মহিষের বাচ্চা কুরবানি করা যাবে না। কুরবানির কাজটা করতে হবে শুধুই সরকার অনুমোদিত কসাইখানায়। কিন্তু এখানেই শেষ নয়, আসল ফাঁদটা আছে পরের লাইনে। কসাইখানাতে গিয়ে কুরবানি করার ইচ্ছামাত্রই সম্ভব নয়, পেশ করতে হবে একটি ফিটনেস সার্টিফিকেট, অনুমতিপত্র। কিভাবে পাবেন এ অনুমতি? সরকারের নিয়ম পড়লে আপনার শরীরে একটা শীতল স্রোত নেমে আসবে। বিজ্ঞপ্তি বলছে, কোনো পশু কুরবানি কিনা তার সিলমোহর দিতে হবে পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসকের। তাদের লিখিত সম্মতি লাগবে। সম্মতি আসবে কেবল যদি পশুটির বয়স 14 বছরের বেশি হয় অথবা পশুটি বার্ধক্য, বিকৃতি বা দুরারোগ্য ব্যাধিতে ভোগে। একটু শান্ত মাথায় ভাবলে বোঝা যায় এর পেছনে কতটা খুঁটিনাটি চক্রান্ত। ইসলামের নিয়মে কুরবানির জন্য সুস্থ, সবল, নিখুঁত পশুই লাগবে। শারীরিকভাবেই দুর্বল কিংবা অপরিচ্ছন্ন পশু দিয়ে কুরবানি দেওয়া অবৈধ। নতুন নিয়ম বলছে, কেবল বয়স্ক, রোগাক্রান্ত, বিকলাঙ্গ পশুই কুরবানির উপযুক্ত। সরকার প্রকাশ্যে কুরবানি নিষিদ্ধ বলছে না, কিন্তু এমন এক জটিল আইনি বাধা তৈরি করেছে যেখানে মুসলিমদের পক্ষে এত সব মানদণ্ডে ফিটনেস সার্টিফিকেট পাওয়া কার্যত অসম্ভব। এটা প্রশাসনিক হস্তক্ষেপ নয়, এতে আছে সরাসরি ধর্মের ওপর চেপে বসা। কেউ সাহস করে এই নিয়ম টপকে পশু কুরবানি করলে তাদের জন্য পরিষ্কার হুঁশিয়ারি, জিরো টলারেন্স, অর্থাৎ আইন ভেঙে পশু কুরবানি বা নির্দিষ্ট কসাইখানা ছাড়া অন্য কোথাও কুরবানি হলে 1950 সালের আইনের আওতায় কড়া শাস্তি। সরকার গুছিয়ে একটা গোলকধাঁধায় ফেলে কয়েক পৃষ্ঠার নির্দেশিকা প্রকাশ করলেও আসলে মুসলিমদের ঈদুল আজহার মূল ধর্মীয় অনুশীলনকে অসম্ভব করে তুলেছে। উৎসবের এই স্পর্শকাতর মুহূর্তে আস্থা ভয়ের মিশলে এখন পশ্চিমবঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এটা শুধু প্রশাসন বা সরকার নয়, একটা বৃহত্তর মনস্তাত্ত্বিক আতঙ্ক, যেটা মানুষকে ভাবাচ্ছে, আদৌ কি বাংলার মাটিতে ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ থাকবে? এই পুরো পরিস্থিতিটাকে যদি খোলাখুলি বলা যায়, তাহলে আজকের পশ্চিমবঙ্গে মুসলিমদের ধর্মীয় অধিকার যেন এক সুপরিকল্পিত আক্রমণের মুখে পড়েছে। এই নতুন নির্দেশনার অধীনে কুরবানির প্রাণী কাটার অপরাধে কাউকে 6 মাস পর্যন্ত জেলে ঢুকিয়ে দেওয়া বা 1000 টাকা জরিমানা, এমনকি দুটোই একসঙ্গে হতে পারে। এটাই শুধু নয়, এখন তো নিজের ধর্ম মেনে চলার ঝুঁকি নিয়ে জেলের প্রস্তুতি নিতে হচ্ছে হাজার হাজার মানুষকে। আর প্রশাসনের হাতে যেন লাগামহীন ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, যেন নির্দেশটা আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। সরকারি পশু চিকিৎসকের ছাড়পত্র ছাড়া, পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধানের অনুমতি ছাড়া প্রশাসনের যে কোনো লোক যখন খুশি বাড়িতে বাড়িতে ঢুকতে পারে। কেউ তাদের থামাতে পারবে না। ঈদের কাছাকাছি দিনে রাস্তা জুড়ে ছুটে বেড়াবে পুলিশের গাড়ি, সাইরেন, রেড, নানা আতঙ্ক। অলিগলিতে শিউরে উঠবে অজানা ভয়। শুধু কসাইখানার রেডই না, এবার তো সামনে এসেছে ঘর বাড়িতে তল্লাশি, বিনা পরোয়ানায় লোকজনকে ধরে নেওয়া। দিনের আলোয় একেবারে থ্রিলার সিনেমার দৃশ্য। সরকার আপিলের সুযোগ রেখেছে ঠিকই, মানে যদি কেউ সার্টিফিকেট না পেয়ে যান, 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারবেন। এই আপিল করে যারা বাঁচতে চান তাদের জন্য শুধু আফসোসই থেকে যাবে, কারণ এদিকে ঈদের সময় পেরিয়ে যাবে, উত্তর আসতেও দেরি হবে। ধর্ম পালনের মৌলিক অধিকার কার্যত কেড়ে নেওয়া হবে সরাসরি।
এই পুরো মঞ্চায়নের পেছনে যে উদ্দেশ্যটা স্পষ্ট, সেটা হলো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে মানসিকভাবে কোণঠাসা করা, তাদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত করা এবং যেন বুঝিয়ে দেওয়া এই নতুন বাংলায় তোমাদের কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ সমাজের গায়ে যেন নতুন করে বড় ধরনের দাগ পড়ল। সামাজিক সম্প্রীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার জন্য এই নির্দেশিকা যথেষ্ট। এই আইন শুধু কি পশু কল্যাণের নামে, নাকি মূলত মুসলিমদের মাথা নত করাতে প্রশাসনের টাইম টেস্টেড অস্ত্র হয়ে উঠছে? অন্যদিকে সামাজিক চেনা ছবিটাও এবার অনেকটাই বদলে গেছে। মুসলিম পরিবারগুলো আজ গুমোট আতঙ্কে। কেউই জানেন না আসছে ঈদে তারা কুরবানি করতে পারবেন কিনা, আর যদি সাহস দেখিয়ে করেন তাহলে কারোর পরের সকালটা যে জেলের গুমোট অধারে কাটবে সে সন্দেহটা কারোর মন থেকে যাচ্ছে না। সময় এগিয়ে যাচ্ছে, ঈদের দিন কাছে আসছে, প্রশাসনিক চাপও বাড়ছে। এই সার্টিফিকেটের শর্ত, প্রশাসনের খড়গ যেন মুসলিম ধর্মচর্চার গলাতেই পড়েছে। একজন স্বাধীন নাগরিক হিসেবে এরকম বাড়াবাড়ি আর স্বৈরাতান্ত্রিক নিয়ম দেখে মনে হয় বাংলার বুকেও বসন্তের বদলে ঘন কুয়াশার দিন ফিরে এসেছে। এই ম্যাচের ফল কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও বলা কঠিন, কিন্তু প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষ কি মাথা নিচু করবে এই অন্যায় অমানবিক আইন দেখে, নাকি ধর্মীয় স্বাধীনতার পক্ষে বড় আন্দোলনের জন্ম হবে? উত্তরটা সময়ের গায়ে গুমড়ে রয়েছে। সবশেষে এই পরিস্থিতি নিয়ে হিন্দু সমাজের বড় অংশ কি ভাবছে সেটাও প্রশ্নবিদ্ধ। আজ যদি একই ঘটনা বাংলাদেশের কোনো শহরে হতো, হিন্দুদের ধর্ম পালনে সরাসরি প্রশাসনিক বাধা পড়ত, তখন কি মুখ বুজে মেনে নিতেন? বাংলায় যদি হিন্দুদের রীতিনীতি নিয়ে ঠিক এই পথ আটকানো হতো, তাহলে কি সত্যি সবাই মুখে কুলুপেটে বসে থাকতেন? এত প্রশ্ন, কোনো সহজ উত্তর নেই। কিন্তু এর ভেতরেই পশ্চিমবঙ্গের আজকের ধর্মীয় চিত্রটা ক্রমশ বিস্তৃত হচ্ছে। ভয়ই এখন সবচেয়ে সত্যি বাস্তব। রক্ত স্নান চলছে, তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎই দেখা গেল এক চমকপ্রদ মোড়। নিত্যদিন যাকে আমরা শুধু জননেত্রী হিসেবে চিনে এসেছি, যে নারী রাজ্যের প্রান্তে প্রান্তে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে ঘুরেছেন, এবার ঠিক সেই মমতা বন্দ্যোপাধ্যায় অবতীর্ণ হলেন একেবারে ভিন্ন রূপে। নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এবার নির্বাচনের ফল ঘোষণার পর সোজা হাজির হলেন কলকাতা হাইকোর্টের এজলাসে। বৃহস্পতিবার সকাল, শ্যামলা চেহারা, গলায় সাদা ব্যাঞ্চ, গায়ে আইনজীবীর পোশাক, মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট চত্বরে পা দিলেন। উপস্থিত সবাই হতবাক, কেউ বিশ্বাসই করতে পারছিল না। একদিকে চারপাশে অশান্তি আর মৃত্যু ভয়, অন্যদিকে তার এই দৃঢ়তা। তার লক্ষ্য একটাই, প্রতিহিংসা আর ঘৃণার রাজনীতি, ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে আইন আর সংবিধানের আশ্রয় নেওয়া। এদিকে রাজ্যেও পালা বদলের গল্প। বিজেপি 260 আসনে জিতেছে, তৃণমূল নেমে এসেছে মাত্র 80 আসনে। ওই বিজয়ের আড়ালে দেখা গেছে নির্মম প্রতিহিংসার রক্তাক্ত কাহিনী। বিজেপির সমর্থকরা, বিশেষত শুভেন্দু অধিকারীর দলের কর্মীরা, তৃণমূল আর মুসলিম ভোটারদের ওপর চলে অকথ্য নির্যাতন। শুধু মারধর নয়, খুনও হয়েছে। বিরোধীদের বাড়ি, দোকান, ব্যবসায় সব জায়গায় চলছে পৈশাচিক ভাঙচুর। সবচেয়ে ভয়ের বিষয়, ধর্মীয় আগ্রাসনের চাপে বাংলার মুসলিমদের বিশেষভাবে স্বীকার করা হচ্ছে। ঈদের নামাজ পড়তে বাধা, কোরবানিতে প্রকাশ্যে হুমকি, মুসলিম নারীদের বোরকা পরার ওপর অলিখিত নিষেধাজ্ঞা, এমনকি আসামের মতো রিটেনশন ক্যাম্পে বন্দি করা ও বাংলাদেশে পুশিন করার হুমকিও দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই এই হুমকির আওয়াজ দিচ্ছেন। এই দুঃস্বপ্নের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার সামনে এলেন, রাজশক্তির কাছে নতি স্বীকার না করে এবার আইনজীবীর ভূমিকায়। সরাসরি আদালতে গিয়ে সংখ্যালঘু ও বিরোধী ভোটারদের আন্দোলিত কণ্ঠকে জোরালো করে তুললেন। তার সামনে আদালতের কাগজপত্র, সংবিধান, এই সব হাতিয়ার নিয়ে হাইকোর্টের গেট দিয়ে ঢুকে পড়লেন। 11টা বাজতে কিছু বাকি, হাইকোর্ট চত্বরটা আরও বেশি সরব, যেন সবাই অপেক্ষায় আছে। কালো গাউন, গলায় ব্যাঞ্চ, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামলেন। প্রধান বিচারপতি। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।